একেবারে ওই রকম ধর্মীয় সন্ত্রাসের মূলক কাজ করে ভয় দেখিয়ে রাজনীতি করা তাদের কাজ, ভুল বুঝিয়ে রাখে। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। গত মাসে ঘটেছে দুর্গাপুরে একজন গরু ব্যবসায়ীকে, একজন বয়স্ক চাচা, তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাকে বিজেপির কিছু ক্যাডার বাহিনী, ওই গোরক্ষা বাহিনীর মতো তাকে, ওই চাচাকে যেভাবে মারে, হেনস্থা করে, একেবারে দাঙ্গা লাগাতে চায়। এটা ঘটেছিল এই রাজ্যে। এই রাজ্যে বিজেপির ক্যাডার বাহিনীর এত বাড়বাড়ন্ত, ভাই এটা কিভাবে তারা বাড়ার সুযোগ পেল? এখানে তো এত বিজেপির আরএসএস এর শাখা ছিল না, কিভাবে বাড়ার সুযোগ পেল? আপনি প্রশ্ন করবেন না যে আপনার দুশ্মনটা বাড়ছে, বাংলার দুশ্মন বাড়ছে, কে বাড়তে দিচ্ছে তাদেরকে? আপনারা অবাক হয়ে যাবেন। এত বড় একটা সাম্প্রদায়িকতার কাজ করলো সেই পারিজাতদের, মাত্র 15-20 দিনের মধ্যেই তাদেরকে জামিন দিয়ে দিল। মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরএসএস বিজেপি দাঙ্গা লাগানোর কাজ করছে, তাদের মদত দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পুলিশ, এই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের বলবো, এরপরেও যদি আপনাদের চোখ না খোলে, যারা ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিজেপিকে আটকাবো, আপনারা কি সেই রাজীবকে আটকাতে পেরেছিলেন? শুভেন্দুকে আটকাতে পেরেছেন? আপনারা কি উনি বলেন শুধু ভোটের স্বার্থে? ভাই আমি বলে যাই, যারা এই প্রোগ্রামের বাধা দিতে চাইছেন, যে আরজি করের ঘটনার স্মরণে আজকে সভা, আমরা ন্যায় বিচার চাই। যে কলকাতার রাজধানীর বুকে, কলকাতার বুকে একজন মহিলা ডাক্তারকে যেভাবে খুন হয়েছে, রেপ হয়েছে, এই নির্লজ্জ ঘৃণ্য একটা জঘন্যতম কাজ। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা নয়। কলকাতার একটা মেডিকেল কলেজ, সেখানে হাজার হাজার রুগী যাচ্ছে, আপনার আমার বাড়ির মহিলারাও যায়, পুরুষরা যায়, সকলে চিকিৎসার জন্য যায়, ভর্তি থাকে। কিভাবে একটা মেডিকেল কলেজের ভিতরে একজন মহিলা ডাক্তার রেপ হতে পারে, খুন হতে পারে? আবার যে রেপ আর খুন হচ্ছে, সে কোন একটা সিভিক বা ওই তৃণমূল কংগ্রেসের পোষা দালাল, যারা হসপিটালগুলোতে দালাল রাজ কায়েম করে রেখেছে, তারা ওইখানে অবাধ প্রবেশ, তারা ভিতরে যাবে, গিয়ে ওই সব মানুষকে ভুল বুঝিয়ে দালালি করে টাকা তুলে আর কালীঘাটে পৌঁছাবে। এটা আমরা জানি। এত দৌরত্ব, গুন্ডা মস্তানদের এত দৌরত্বের কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টিকে থাকতে হবে। কোনো একটা মায়ের ইজ্জত যাবে, কোনো বোনের ইজ্জত যাবে, সেটা অসুবিধে নেই। আপনারা জানলে অবাক হয়ে যায়। জানেন ঘটনাগুলো? এই 24 তারিখ গত শুক্রবারে আমাদের পাশে এসএসকে মেডিকেল কলেজ, এই এসএসকে মেডিকেল কলেজে 24 তারিখে একটা 14 বছরের মহিলাকে, নাবালিকাকে রেপ করেছে। সেও আবার একটা কোন একটা স্বাস্থ্যকর্মী সেজে ওই একেবারে ট্রমা কেয়ারের ভিতরে গিয়ে তাকে রেপ করেছে। অবাক হয়ে যাবেন। আমি তৃণমূল ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনার মেয়েটাও কিন্তু এই হসপিটালে যায়, আপনার বাড়ির মায়েটাও মা কিন্তু হসপিটালে যাবে। আপনি কি তাদের ইজ্জত বিক্রি করবেন? বাংলা একটা ঘটনা ঘটেনি, 1 বছর আগে আরজি করের ঘটনা ঘটেছে, তাতেও কি এই সরকারের টনক নড়েছে? না। কারণ এই সব গুন্ডা মস্তান, এই সব দালালরাই হচ্ছে অভিষেক বাবুর সম্পদ। কারণ তাকে তো টিকে থাকতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাতে কোনো বাংলার মায়ের ইজ্জত গেল, বাংলার বোনের ইজ্জত গেল, এটা বড় কথা নয়। এই রকম ঘটনা বিচ্ছিন্ন নয়। একেবারে কলকাতায় যেমন ঘটছে, এই রাজ্য সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে আছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, সেটা এই বাঁকড়ার এই নয়াবাজার এলাকা থেকে আর কলকাতার রাজধানী পর্যন্ত ঠিক একই রকম বিজেপিও একই সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে। গত 24 তারিখ আরেকটা ঘটনা ঘটেছে, জেনে রাখবেন। আরজি করের মতো ঘটনা এটা মহারাষ্ট্রে ঘটেছিল। যে মোদি বাবা বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে সেই বিজেপির আমলেই, বিশেষ করে বিজেপি শাসিত এলাকা রাজ্যগুলোতেও দেখা যাবে যে দলিত মহিলারা রেপ হচ্ছে, খুন হচ্ছে, আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। যে কেন্দ্রের বিজেপি সরকারের আমলেও যে ফ্যাসিবাদী চরিত্র আমরা দেখছি, একদিকে একটা করেই, একদিকে বিচ্ছিন্ন ঘটনা বলবো না, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আর যারা এই সব ঘটাচ্ছে তাদেরকে মদত দিয়ে যাচ্ছে সে কেন্দ্রের বিজেপির মোদি আর এই দিকার দিদি। আমরা এটা বলবো যে ভাই, এই বাংলার মানুষরা যে ভারে বঞ্চিত হচ্ছে,
অনেক সুযোগ দিয়েছিল। বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু এই মেয়েকে তো চাইনি যে বাড়ির ছেলের চাকরি কেড়ে নেবে। যে আনিস খান কথা বলেছিল যে বাংলার যুবক সমাজ তারা চাকরি পাবে না, আপনারা দেখছেন শিক্ষিত মেধাবী যারা ভালো ছেলে তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে, আর যারা টাকা দিয়েছে তারা চাকরি পাচ্ছে। কেন এই বৈচিত্র্য? এই রকম কি শাসন চেয়েছিল বাংলার? যারা মেধাবী ছেলে, যোগ্যতা সম্পন্ন যারা চাকরি প্রার্থী, তাদেরকে আজকে বঞ্চিত রেখে আমরা জানি কিছু জনে জেলে গেছে, কিন্তু মাথা যায়নি এখনো। চোরের মায়ের বড় গলা আমরা জানি, তারা ফাইট দিয়ে যাচ্ছে আর সেটিং করে যাচ্ছে। ওই কালীঘাটের কাকুর তো কণ্ঠস্বর মিলে গেল, 2 বছর হয়ে গেল। কার সঙ্গে কথা বলেছিল? বাংলা জেনে গেছে, শুধুমাত্র দিদি মোদিবাবু আটকে দিচ্ছে ভাইপোকে। ভাইপো কোটিপতি হবে। আপনার পাড়ার ছেলেটা কি হয়েছে ভাই? এখানকার দর্জি শিল্পের কি অবস্থা? এখানকার দর্জি শিল্পের কি অবস্থা? কাজ হচ্ছে ভাই? আমি শুনেছি প্রতিদিন বড় হস্তকার যারা ছিলেন তারা প্রায় বলে যে না, বাজার ভালো নয়, যত দিন যাচ্ছে খারাপ অবস্থা। কেন? রাজ্যে তো খেলা মেলা, এই মন্দির, অনেক কিছু তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, টাকা নেই, নতুন করে শিল্প সঞ্চার করা যায় না। কাজ ছাড়তে সরকারটা চলছে। যে বাড়ির ছেলেটা চাকরি প্রার্থী, আর এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বলে যায়, এখানে দেখবেন বাঁকড়ার ছেলেরাও ডাক্তার হয়েছে, এই নয়াবাজারের ছেলে বা এই হাওড়া জেলার ছেলেরা শুধুমাত্র জরির কাজ করবে, দর্জির কাজ করবে এটা নয়, এদেরও মেধা বুদ্ধি আছে, এদের অনেকেই চাকরির সুযোগ পেয়েছে। ওবিসি কোটায় চাকরিতে প্রায় 10% সংরক্ষণ থাকার সুবিধে এটা পেয়েছে, অনেকে ডাক্তার হয়েছে। আপনি কলকাতার মেডিকেলে যাবেন, গিয়ে দেখবেন অনেক মুসলিম ছেলে মেয়েরা ডাক্তার হয়েছে। কিন্তু এই রাজ্য সরকারের ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের এক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মাধ্যমে আপনারা অবাক হয়ে যাবেন যে ওবিসি সংরক্ষণটা বাতিল হয়ে গেছে, যে এদের ছেলেরা চাকরি পাবে না। সাচার কমিটি দেখিয়ে দিয়েছিল, আগের সরকারের আমলে দেখিয়েছিল যে সংখ্যালঘুরা আছে 30%, 3%ও তারা চাকরি জোটে না। ভোট দেবে তো 90%, ভোটের সময় তোমার মূল্য আছে, আর আমাদের ছেলের মেধার মূল্য নেই। গত 25 তারিখে একটা বিজ্ঞপ্তি বেরিয়ে এনলিস্টেড প্রিন্সিপাল পদে, কলেজে যিনি প্রিন্সিপাল হন অধ্যক্ষ, তাদের একটা তথ্য দিয়ে যারা কি 140 জন প্রিন্সিপাল হয়েছে, মানে 140টা অধ্যক্ষ হবে, কলেজে অ্যাপয়েন্টেড হবে, তার লিস্ট বেরিয়েছে। অবাক হয়ে যাবেন, লিস্ট দেখবেন, এখনো কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটা আছে। সংখ্যালঘুরা যদি 10% পেত কত হতো ভাই? 140-এ 14টা হতো। কটা পেয়েছে জানেন? 3 জন পেয়েছে। এটা আমি বলছি না, সরকারি কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লেখা আছে, দেখে নেবেন। 3 জন কয়জন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে জানি না, নাম আছে, কোনো সাঁওতাল মুর্মুর নাম নেই, মান্ডির নাম নেই। কেন? তারা কি ভোট দেয় না? তাদের কি মেধা নেই? এই দেশ স্বাধীন করতে কি তারা রক্ত দেয়নি? তারা আন্দোলন করেনি? তারা তো ভাই দেশ গঠনে এত ভূমিকা রেখেছে, কেন তারা বঞ্চিত হবে? এই কথা নওশাদ সিদ্দিকী বললে তার অপরাধ হবে? নওশাদ সিদ্দিকী যখন এই কথা দাবি তুলছে, ভাগিদারি চাই, আমাদের বড় ভাইজান আব্বাস ভাইজান সেই ব্রিগেডের ময়দানে বলেছিলেন যে রাজনীতিতে এসেছি মানে ভিক্ষা নিতে নয়, দয়া নিতে আসেনি, আমি অধিকার নিতে এসেছি, আমি ভাগিদারি চাই, কারো দয়া ভিক্ষা নয়, অধিকার চাই, তাই জন্য আইএসএফ গড়েছি। নওশাদ সিদ্দিকী সেই লড়াই দিচ্ছে ভাই, যে আপনার, আমি বলে যাব এখানকার যে তৃণমূল ভাইরা আমাদের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ছেলের ভাগটাও আপনার ভাইজান, আমার ভাইজান আপনার হয়ে কথা বলছেন, আপনারা জি ভাইজান এসে গেছেন, আমরা স্লোগানিং মাধ্যমে ওয়েলকাম করব।